আরও তীব্র হয়েছে জ্বালানি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, অনেক পাম্পে বিক্রি বন্ধ। বন্দরে এলো তেল গ্যাসবাহী 6 জাহাজ। দাম বাড়ছে না, রেশনিং চলবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয় ও বৈশ্বিক সংকটে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নয়, বাতিল প্রধানমন্ত্রীর 2 ইফতার মাহফিল। ঈদের আগে গার্মেন্টসে বেতন ভাতা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন বেগম খালেদা জিয়া। পুরস্কার নিলেন জাইমা। নারীর জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জুবাইদার। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার। নিশ্চিত করল ভারতীয় সংবাদ সংস্থা ANI। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। ফিলিং স্টেশনে দিনভর দীর্ঘ লাইনে জ্বালানি সংগ্রহ চিত্র সন্ধ্যার পরও অপরিবর্তিত রয়েছে। দৈনিক অকটেনের চাহিদা গড়ে 1100 টন হলেও বর্তমানে তা 2000 টন ছাড়িয়ে গেছে। সংকট নিরসনে সরকারের আশ্বাসও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। এ নিয়ে আরও খবর জানাতে আসাদগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবা লগ্ন। জানাবেন যে ফিলিং স্টেশনে মজুত ও সরবরাহ পরিস্থিতি কি এবং নিরাপত্তার স্বার্থে ডিপোতে সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে কিনা, আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি? সাকিব, আমরা কিছুক্ষণ আগে আমাদের হাতে সংবাদ চলে এসেছে যে আসলে মাঠ পর্যায়ে তদারকির জন্য এবং নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল, একই সাথে সেনাবাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, আমরা শেরেবাংলা নগরের যে ফুয়েল পাম্পটিতে রয়েছি এখানে কিন্তু পুলিশের একটি টহল গাড়ি এসেছিল এবং সার্বিক পরিস্থিতি দেখভাল করেছে। আমরা বিকেলে যেমনটি জানাচ্ছিলাম যে লম্বা লাইন ছিল শাহবাগ বা আশেপাশে এলাকাগুলোতে, ঠিক একইভাবে আমরা যখন শেরেবাংলা নগরে বা আসাদগেট এলাকায় এসেছি এখন পর্যন্ত কিন্তু ইফতারের আগে থেকেই কিন্তু আমরা দেখেছি এখানে লম্বা সারিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছিল মানুষ এবং এখনো কিন্তু সেভাবেই দাঁড়িয়ে রয়েছে এবং সড়কের পাশে লম্বা লাইন ধরেই কিন্তু যে গাড়িগুলো রয়েছে সেগুলো জ্বালানি সংগ্রহের জন্য দাঁড়িয়ে রয়েছে। যেমনটি আমরা জেনেছি সরকারের পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে যে এখানে আসলে কোনো ধরনের অপ্রতুলতা নেই, অর্থাৎ যে 1100 টন যে ফুয়েলের যে প্রয়োজন ছিল অকটেনের সেটি কিন্তু 2000 টনেরও বেশি রয়েছে। কিন্তু তারপরও আমরা যেমনটি কথা বলেছি, যখন যে ফুয়েলের বিপণনের সাথে যুক্ত যারা আছেন তারা বলছেন যে আসলে মানুষ আতঙ্কেই লম্বা সারিতে দাঁড়িয়েছেন এবং আতঙ্কেই কিন্তু মানুষ এখানে আসলে তেল সংগ্রহ করছেন। তবে বিশেষ তদারকির কথা আমি বলতে চাই, পুলিশি টহল যেমন আমরা দেখেছি, একই সাথে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে বা ফুয়েল পাম্পগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন প্রত্যেকটি গাড়ির যে নম্বর রয়েছে প্রত্যেকটি গাড়ির নম্বর নথিভুক্ত করছেন এবং একই গাড়ি যেন দুবার করে ফুয়েল নিতে না পারেন সেই দিকে তদারকি করছেন। কিন্তু এই এখন যে পাম্পটিতে রয়েছে এটা কিন্তু একটা বড় একটা পাম্প এবং এখানে বেশ কয়েকটি বুথ থেকেই মূলত ফুয়েল সংগ্রহ করা যায়। এখানেও কিন্তু আমরা দেখছি যে জ্বালানি নেবার জন্য এখানে যারা গাড়িগুলো রয়েছে লম্বা একটা ভিড় দেখতে পাচ্ছি। 2 চাকার যানবাহন যেমন দেখতে পাচ্ছি, একই সাথে কিন্তু আমরা যে 4 চাকার যে গাড়িগুলো রয়েছে সেই বাহনগুলোকেও আমরা দেখতে পাচ্ছি এবং একটা শৃঙ্খলা এখন পর্যন্ত আছে। খুব একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা এখন পর্যন্ত আসলে সেখানে দেখতে পাইনি। তবে আমরা পুলিশের সাথে কথা বলছিলাম, যারা আসলে টহল দিচ্ছিলেন কিছুক্ষণ আগে, বলেছেন যে আসলে একটি কড়াকড়ি আরোপের মাধ্যমে, কড়া নজরদারির মাধ্যমে তারা পুরো বিষয়টাকে দেখছেন। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাচ্ছিলেন আতিক মিসবা লগ্ন। এদিকে দিনভর রাজধানীর ফিলিং স্টেশনে তেল উত্তোলনে চাপ ছিল তীব্র। সরবরাহ সংকটে বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন। কোনো পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সরকারের বেঁধে দেওয়া সীমা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, যে কারণে কমেছে দৈনিক আয়। এদিকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন মজুদ স্বাভাবিক, তবে পরিস্থিতি বিবেচনায় রেশনিং অব্যাহত থাকবে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ, খোলা বাজারে বিক্রি ও পাচার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনায় ডিসিদের নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। জাবেদ আবদুল্লার প্রতিবেদন। ভোলা থেকে রাজধানীতে এসে জুয়েল মোল্লা জীবিকা নির্বাহে রাইড শেয়ার করছেন 3 বছর হলো। 1000 কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের দামামায় তার চোখে মুখে
চিন্তার ভাঁজ। সরকার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেওয়ায় চাহিদা মতো তেল সংগ্রহ করতে না পারায় টান পড়েছে তার রোজগারে। সকালে বেরোইছি, মাত্র মনে করেন 600 টাকা ট্রিপ মারছি, এখন পর্যন্ত এই যে তেল শেষ, তো সারাদিনের ইনকাম এখানে স্থির হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে রোববার সকাল থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছিল লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো জ্বালানি। রেশনিংয়ের কারণে মোটরসাইকেল প্রতি 2 লিটার আর ব্যক্তিগত যানবাহনে গাড়ি ভেদে দেওয়া হচ্ছে 10 থেকে 25 লিটার তেল। সরবরাহ না থাকায় অনেক পাম্পই তেল দিতে পারছে না। 2 থেকে 3টি পাম্প ঘুরে তবেই মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক ক্ষেত্রে দেখাতে হচ্ছে আগেরবারের তেল সংগ্রহের রসিদ। সেরি করে আগে গেছিলাম আপনার হচ্ছে খালেক পাম্পে, ওখানে বন্ধ। তারপরে আসাদ গেটে গেছিলাম, ওখানে বন্ধ। কোনো পাম্পে তেল নাই, একদম তারা লক করে রাখছে। ঠিক আছে, গেলে বলে তেল নাই। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, তারা যখন বলতেছে তেল নেই আমাদের কাছে, তখন তো আমাদের মনে হচ্ছে আসলেই সংকট। এখন সরকার যেভাবে নিয়ম করছে সেভাবে দিচ্ছে, এইভাবে নিয়ে চলতে হবে। আমরা যারা শুনতে পাচ্ছি কেউ তেল রিজার্ভ করছে, ফুয়েল রিজার্ভ করছে। আমাদের যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আর প্রশ্নই ওঠে না রিজার্ভ করার। আমাদের যতক্ষণ ফুয়েল থাকবে ততক্ষণ আমরা জনগণকে দিয়ে যাব। যতটুকু না বাস্তব, তার চেয়ে বেশি মানুষ আতঙ্কে এটা সৃষ্টি করছে। বিবিসির পরিচালক বলেন, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের চেষ্টা করছে। আপাতত ঘাটতির শঙ্কা নেই। আর জ্বালানি মন্ত্রী জানান, সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং চালু থাকবে। আমাদের তেলের পর্যাপ্ত মজুদ আছে। রেশনিং যেটা করছি বিভিন্ন যানবাহনের ধারণ অনুযায়ী, সেটা আমরা করছি যে আমাদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা। সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অবৈধ মজুদ বন্ধে রোববার রাজধানীতে পেট্রোল পাম্পে অভিযান পরিচালনার কথা থাকলেও তা হয়নি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ হয় দেশের জ্বালানির বাজারে শঙ্কা তৈরি হলেও স্বস্তির বার্তা নিয়ে এলো চট্টগ্রাম বন্দরের আমদানি পরিস্থিতি। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তেল ও জ্বালানি নিয়ে ভিড়েছে মোট 8টি জাহাজ। রবিবার একটি সহ আরও 4টি জাহাজ ভিড়েছে এই সপ্তাহের মধ্যেই। সব মিলিয়ে এসব জাহাজে জ্বালানি আছে প্রায় 4 লাখ টন। হোসেন জিয়াদ জানাচ্ছেন বাকিটা। হরমুজ প্রণালী বন্ধের পর দেশে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে আমদানি রপ্তানি থেকে শুরু করে দেশের পেট্রোল পাম্প পর্যন্ত। কারণ হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক সহ মোট 60টি দেশের পণ্য আনা নেওয়া হয়। এছাড়া ওমান থেকেও পণ্য আসে এ প্রণালী হয়ে, যা জ্বালানি সরবরাহের প্রধান রুট। এ অনিশ্চয়তার মধ্যেই সুখবর নিয়ে চট্টগ্রাম বন্দরে আসলো এলপিজি, এলএনজিবাহী 6টি জাহাজ ও তেলবাহী আরও 2টি জাহাজ। শুধু তাই নয়, আগামী 14 তারিখের মধ্যে আরও 4টি জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। সব মিলিয়ে এ 12টি জাহাজে জ্বালানি আছে 4 লাখ টনেরও বেশি। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 3 ও 5 মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে 63,000 টন করে এলএনজি গ্যাস নিয়ে ভিড়েছে আল জোর ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ, যেগুলোর খালাস চলছে। একই বন্দর থেকে আগামীকাল লুসাইল নামে আরেকটি জাহাজ 62,000 টন এবং 11 ও 14 মার্চ আরও 2টি জাহাজ এলএনজি নিয়ে ভিড়বে। অর্থাৎ এলএনজির বড় অংশ আসবে কাতার থেকে। এছাড়া ওমানের সোহার বন্দর থেকে আজ 22,000 টন এলপিজি নিয়ে ভিড়ছে এলপিজি 7 নামে একটি জাহাজ। এর আগে 5 মার্চ একই বন্দর থেকে আরেকটি জাহাজ ভিড়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এখন সরবরাহ হচ্ছে 265 কোটি ঘনফুট, যার মধ্যে বিদেশ থেকে এলএনজি হয়ে আসছে 95 কোটি ঘনফুট। এসব জাহাজ ভেড়ায় আগামী 1 মাস দেশে জ্বালানির সংকট হবে না। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদে হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে। সংকট নিরসনে পাইপলাইনে থাকা 2টি জাহাজ দেশে আনার চেষ্টা করছে সরকার। এর মধ্যে সৌদি আরবের রাস তানুরা বন্দরে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাই একটি জাহাজ আটকা পড়েছে। অপর জাহাজটি আগামী 22 মার্চ দুবাই থেকে যাত্রা করার কথা। এ 2টি জাহাজ আনতে কূটনৈতিক মহলে আলাপ চলছে বলে জানায় বিপিসি। হরমুজ প্রণালী হয়ে দেশে প্রতি বছর $600 কোটি পণ্য আমদানি রপ্তানি হয়, যার 80%ই জ্বালানি।
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কেনার চেষ্টা করছে সরকার। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেপ্তার হওয়া আরেকজনের নাম আলমগীর হোসেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই এক্স পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়। বাংলাদেশে গুরুতর অপরাধ করে অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ জানায়, ফয়সাল এবং আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। দেশটির বিভিন্ন স্থানে ঘুরে আবারও বাংলাদেশে প্রবেশের জন্য বনগাঁও সীমান্তে সুযোগের অপেক্ষায় ছিল তারা। এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা হয়েছে, গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। ব্যয় সংকোচনের জন্য স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে যথাযথ মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং একই সাথে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি একথা বলেন। জানান, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। এছাড়াও ঈদ যাত্রা নিরাপদ করার ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্ন কর্মসূচি নিলেও পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। বৈশ্বিক সংকট বিবেচনায় আজ ও মঙ্গলবার পূর্ব ঘোষিত রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। যমুনায় এসব ইফতার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। আজকে ছিল রাজনীতিবিদদের সাথে ইফতার এবং 10 মার্চ সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। নির্বাচিত হওয়ার পর গেল 6 মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করে বিএনপি। পরদিন 7 মার্চ আলেম, ওলামা এবং এতিমদের সাথে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের 3টি তেলের ডিপোতে ইতিহাসের ভয়াবহ হামলার দাবি করেছে ইসরায়েল। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবার ইরান জুড়ে অন্তত 30টি তেল সংরক্ষণাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও বৈরুতে আইআরজিসি এর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল সহ ইরাকের মার্কিন ঘাঁটি, রিয়াদের কূটনৈতিক এলাকা ও কুয়েত বিমানবন্দরের ড্রোন আক্রমণ চালিয়েছে তেহরান। বাকিটা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। তেহরানের সড়কের ভয়াবহ দৃশ্য। জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার পর কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। এরই মধ্যে ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা করছে রেড ক্রিসেন্ট। শনিবার প্রথমবারের মতো অন্তত 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেল আবিব। এর মধ্যে শাহরান তেল শোধনাগার ছাড়াও আইআরজিসির মালিকানাধীন 3টি তেল সংরক্ষণাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ছে হতাহত। খামেনিকে হত্যার পর তার উত্তরসূরি হিসেবে যারাই বিবেচিত হবে তাদেরকেই হত্যা করা হবে বলে ফের হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে দমে না গিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। নতুন করে ইরাকের ইরবিলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। এছাড়া বাহরাইনের পানি পরিশোধনাগার, রিয়াদের কূটনৈতিক এলাকা, কুয়েতে বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার ও সরকারি ভবনে হামলা চালিয়েছে ইরান। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে। জানান, সহসায় বন্ধ হচ্ছে না ইরান যুদ্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে মাথা নত করবেন না বলে ফের জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আর মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে শত্রুপক্ষ যতক্ষণ পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেশটির নিরাপত্তা কাউন্সিলের।
এদিকে হামলা অব্যাহত রয়েছে লেবাননেও, বাড়ছে প্রাণহানি। বৈরুতের একটি হোটেলে হামলা করে কয়েকজনকে হত্যা করেছে আইডিএফ। জবাবে ইসরায়েলের বন্দর ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আন্তর্জাতিক নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কার এবং সম্মাননা গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। একই সাথে 5 ক্যাটাগরিতে 5 নারীতে দেয়া হয় শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার। এ সময় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও অদম্য অবিচল থেকে দেশনেত্রী পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত 1.5 দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাকের মহরত অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। ঈদের আনন্দ নতুন পোশাকে, আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন যে কেমন বিক্রি হচ্ছে নতুন পোশাক, যেহেতু সন্ধ্যার পরে আসলে অনেকেই শপিং মলগুলোতে যান, এবং বিদ্যুৎ সাশ্রয়ের শপিং মলগুলোতে কি আলোকসজ্জা কমেছে কিনা? যেমনটা বলছিলাম যে দুপুরের পর ভিড় ছিল না, এই মুহূর্তে কিন্তু একটু মানুষের ভিড় দেখা যাচ্ছে গুলশান এলাকাগুলোতে। যেমনটা বলছিলাম যে বিদেশি জামা কাপড়ের যে সয়লাভ বাজারগুলোতে, সেগুলো আসলে যেমনটা বলছিলাম দেখাতে চলে এসেছি পাকিস্তানি একটি মেলায়, যেটি হচ্ছে শুটিং ক্লাবে চালু হয়েছে 28 তারিখ থেকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এটা 14 মার্চ পর্যন্ত চলবে, যেখানে লোন, জর্জেট, শিপন এবং সিল্ক, বিভিন্ন ধরনের কিন্তু যে তাদের বিখ্যাত নামকরা যেসব কাপড়গুলো রয়েছে সেগুলো সমাহার নিয়েই কিন্তু রাজধানীতে মেলার আয়োজন করেছে ঈদ উপলক্ষে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকাবাসীর কাছে নিজেদের আকর্ষণীয় পণ্যগুলো পৌঁছে দিতে, সেই সাথে নিজেদের বিজনেসকে ছড়িয়ে দিতেই তারা এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে, আমরা যে যতটুকু জানতে পেরেছি। তবে এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে দেশীয় জামদানি শাড়ির শোরুম রয়েছে কিছু 2-1টি তাঁত শিল্পের শোরুম রয়েছে। সে জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশীয় যে আমাদের হাতে খড়ি কাঠ দিয়ে তৈরি হাতের যে চুড়ি থাকে, কানের দুল থাকে মেয়েদের, এবং ছেলেদের কিছু হাতের ব্রেসলেট থাকে, চশমা থাকে, চশমার ফ্রেম, নানান রকমের ঈদকে আসলে উপলক্ষ করে অনেক ধরনের পণ্য দিয়ে সাজিয়েছে ঈদ বাজার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম তো রয়েছে। ক্রেতারা নিজেদের মতো বাজেট করে সব কিছুই কিন্তু কেনাকাটা করছে। 1000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দামে জিনিস কিনতে পাচ্ছে গুলশান থেকে। সাজিদ, ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। বগুড়ায় রোজার শুরু থেকেই জমজমাট প্রসাধনীর বাজার। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে প্রতিদিন বাড়ছে বেচাকেনা। বাজারে গুণে মানে এগিয়ে আছে দেশীয় প্রসাধনী। রাজীব সেলিম জানাচ্ছেন বিস্তারিত। নারীদের কাছে প্রসাধনীর চাহিদা সারা বছর থাকলেও ঈদের সময় সেই চাহিদা বাড়ে কয়েক গুণ। এ সময় 2 হাত মেহেদিতে রাঙিয়ে নেওয়া বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। এবার ঈদ হচ্ছে চৈত্রের প্রথম সপ্তাহে। সে সময় প্রাকৃতিক পরিবেশ গরম হলে মেকআপ হতে পারে অস্বস্তির কারণ। তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিচ্ছেন নারীরা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেইল পলিশ, কাজল, আইলাইনার গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রং বেছে নিচ্ছেন নারীরা। হাতে কোনো র্যাশ বের হয় না, জিনিসটা খুব ভালো হয়। কিন্তু বিদেশি পণ্য আগে বিক্রি হতো, এখন আর অতটা হয় না। এখন দেশীয় পণ্যের দিকেই মানুষেরা বেশি ঝুঁকে। বিদেশি প্রসাধনীর মান নিয়ে সন্দেহ রয়েছে, বিপরীতে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য।
ব্যবসায়ীরা বলছেন বিদেশি প্রসাধনীর মান ও অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে দেশীয় প্রসাধনীর। বিগত 5 বছরের তুলনায় এখন দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে। মমতাজ এখন অনেক ভালো চলতেছে, কারণ প্রোডাক্ট ভালো। বগুড়ায় এবারের ঈদে শুধুমাত্র প্রসাধনীর কেনাবেচা হবে প্রায় 25 থেকে 30 কোটি টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। এই ছিল এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।